আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বেসবল টিমের একজন ক্যাপ্টেন, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের বেসবলের ক্যাপ্টেন মোহাম্মদ শহীদ আহমেদ। শহীদ আহমেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশের প্লেয়াররা ভালো থাকলে আমরাও ভালো থাকি। আচ্ছা শহীদ ভাই, 2024 সালে দুবাইয়ে যে ক্লাসিক লিগ খেলা হয়েছিল, সেখানে আপনি সেরা ক্যাচার হয়েছিলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? আসলে পুরো টুর্নামেন্টে আমরা অনেক ভালো খেলার চেষ্টা করেছিলাম, যেহেতু তৎকালীন আমাদের তখন ন্যাশনাল টিমের ক্যাম্পিংয়ের সময় আমরা তেমন বড় সময় পাইনি, আমাদের প্রস্তুতিটা তেমন ভালো হয়নি। আমরা সবাই তাও এই স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিয়েছি। নিয়ে তারপর আমরা আরব ক্লাসিকে 9টা দেশ গিয়েছিল এখানে, আমরা বাংলাদেশ সহ 9টা দেশের ভিতরে যখন আমি আমি সেরা ক্যাচার হয়েছি, তখন আসলে দেশের হয়ে খেলতে পারায় আমার কাছে মেইনলি প্রাউড ফিল। কারণ আমি ব্যক্তিগত যে অর্জন, এটাতে আমি আসলে খুব একটা সন্তুষ্ট না। যদি আমরা টিম হিসেবে আর একটু ভালো খেলতে পারতাম, আমরা ভালো একটা রেজাল্ট আনতে পারতাম, তাহলে হয়তো বা আমি আরও খুশি হতাম। তাও যেহেতু ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি ভালো খেলার, আমি ভালো খেলার হয়েছি। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য একটা গর্বের, যে ওইখানে একটা ফরেন দেশ, ওইখানে আমি সেরা ক্যাচার হতে পেরেছি। আচ্ছা, আমরা জানি বাংলাদেশ পুলিশ টিমের যেই বেসবল যে টিম আছে, সেখানেও আপনি ক্যাপ্টেন। তো আপনি এত জায়গায় নিজের পারফরমেন্স ধরে রেখেছেন, এত কম্পিটিশনের মধ্যে কিভাবে সম্ভব? এটা আসলে আপনার পরিশ্রমী মানুষের এই সাকসেসের কাছাকাছি নিয়ে যায়। আমি প্রতিনিয়ত চেষ্টা করি, নিজেকে অনেক অনুশীলন করি, কঠোর, যাতে আমি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি ভালোভাবে। আমাদের পুলিশ ক্লাবের যখন ন্যাশনাল হয়, তখন আমরা যাতে ভালো একটা রেজাল্ট আনতে পারি। আর যেহেতু আমাদের এখানে অনেক ভালো প্লেয়ার আছে, একটা কম্পিটিশন তো থাকবেই। যদি আমি কম্পিটিশনের জায়গাটা যদি একটু ভালো না করি, তাহলে হয়তো বা আমিও বাদ পড়ে যেতে পারি। সেজন্যই আমাদের প্রতিনিয়ত পরিশ্রম করা, যাতে আমি আমার জায়গা থেকে যেরকম পরিশ্রম করতেছি, যাতে আমি সর্বোচ্চ করতে পারি এবং আমি সবসময় এই স্কোয়াডে থাকতে পারি। জানি যে কিছুদিন আগে ইরানে যে যুদ্ধ সংঘটিত হলো, তার ঠিক কিছুদিন আগে আমাদের বাংলাদেশ যে বেসবল টিম, তারা ইরানে গিয়ে খেলে এসেছেন এবং সেখান থেকে তারা ভালো পারফরমেন্স করে এসেছেন। তো সেই খেলা এবং আপনার কি কখনো মনে হয়েছিল, যদি যুদ্ধ চলাকালীন আপনাদের টিমটা সেই সময় ইরানে থাকতো, তাহলে কি অবস্থা হতো? কখনো কি এরকম মানে চলে আসার পর দুশ্চিন্তা কাজ করেছিল কিনা, বা মনে হয়েছিল কিনা এই বিষয়টা? আপনি যে কোশ্চেনটা আমাকে করেছেন, সেটা আমি যাওয়ার আগে যখন আমরা ইরান যাব, তখনই কিন্তু একটা ওরকম একটা থমথমে একটা পরিস্থিতি ছিল, যে কখন যুদ্ধ হতে পারে। তো আমরা সবসময় এইসব চিন্তা ভাবনা নিয়ে আসলে খেলা যায় না। আমরা দেশের হয়ে খেলতে যাচ্ছি যখন বাইরে, তখন আমাদের ভিতরে এই জিনিসটা কাজ করে না। কারণ আমরা দেশের হয়ে যুদ্ধে গেছি, ওইখানেও আমরা আমাদের একটা যুদ্ধ, যেহেতু 7টা দেশ, ওইখানে আমরা এশিয়া কাপ পার্টিসিপেট করেছি। ওইখানে একটা যুদ্ধের মতোই ছিল আমাদের কাছে। আমি এই বিষয়টা একটু কথা বলছিলাম, যে আমার টিমের সাথে যদি ওইখানে আমরা যাই, আনফর্চুনেট যদি কোনো ধরনের যুদ্ধ শুরু হয়ে যায়, যদি না আসতে পারি, তাহলে আমি বলছি যে সেটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ যদি আমাদের সহায় হয়, আমরা আবার সুস্থভাবে ফিরে আসবো। আর আল্লাহ যদি এরকম কোনো সিচুয়েশনে আমাদের ফেলে দেয়, তাহলে ওইখানে থাকবো। কারণ যুদ্ধ তো আর আমাদের হাতে না, আমরা তো ভবিষ্যৎ সম্পর্কে জানি না। আমরা ওইখানে জাস্ট পারফর্ম করতে গিয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমি ওই টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে, আমি পুরো টুর্নামেন্টের সেরা অ্যাভারেজ ব্যাটার। আমি একটা সাফল্য, মানে ব্যাক টু ব্যাক আমি একটা টুর্নামেন্টে যে আমার যে সেরা পারফর্ম আমি দিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের পরবর্তী যে আমি পারফর্ম করবো, সেটা যাতে আমার সেরা না হয়, সবার সেরা হয়, আমাদের দেশে যাতে সাম্প্রতিক একটা সাফল্য পায়, একটা ট্রফি আনতে পারি। আমরা এখন জানবো, সেখানে যে আপনি বেস্ট ব্যাটার হলেন, এতগুলো প্লেয়ারের সাথে কম্পিটিশন করে, তখন কি মানে স্নায়ু উত্তেজনা কাজ করে কিনা, বা কি মনে হয় যে এই পারফরমেন্সটাকে আপনি ধরে রাখতে পারবেন বা ছুটে যাবে, নাকি আপনার আগে থেকে কনফিডেন্সটা কাজ করে যে না, আমি এই প্লেসটা অর্জন করবই? আমাদের প্রথম উদ্বোধনী গেম ছিল ইরানের সাথে। আমরা ওই গেমটা আসলে টোটালি আমার এখনও অনেক, আমি মাঝে মাঝে চিন্তা করি বাসায় থাকলে বা অবসর সময়। আমরা কিন্তু আমাদের জিতা গেম ছিল ইরানের সাথে, আমরা 2 পাশে আগায় ছিলাম। সেই গেমটা আমরা 7-6-তে হারছি। আমাদের যে মেন যে উদ্দেশ্য, আমরা কখনোই কিন্তু দেশের হয়ে খেলতে গেলে আমরা স্নায়ু চাপ অনেক কিছু নিয়েই কিন্তু যাই। দেশে অনেক মানুষ আছে আমাদের, যারা আমাদের প্রত্যাশা, আমাদের সাফল্যের দিকে তাকিয়ে আছে। আমরা একটা প্রশ্নবোধক একটা চিহ্ন থেকেই যায়। যদি আমি খারাপ পারফর্ম করে দেশে আসি, তাহলে কিন্তু আমার রিলেটিভ আছে, আমার ফ্রেন্ড আছে, তারপর বাংলাদেশে অনেকেই আছে, যে আমাদের কাছে তাকিয়ে থাকে এই পারফরমেন্সের উপর ভিত্তি করে, যে আমরা আসলে কতটুকু ভালো খেলতে পারছি। তো আমরা এই সব কিছু চাপ সামলে আমরা সবসময় চেষ্টা করি যে ভালো কিছু করতে। হয়তো বা এই টুর্নামেন্টে আমার ভালো হয়েছে, নেক্সটে আরও কারো ভালো হতে পারে। আমরা চাই যে আমাদের টিম ওয়ার্কটা, যেটা টিম দলগত ওয়ার্ক, সেটা যাতে আসলে আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারি। আর এই যে আমাদের একটা কোচিং ট্রেনিং হচ্ছে এখানে, এইখান থেকে যদি আমাদের নতুন আরও কিছু ভালো ডেভেলপমেন্ট প্লেয়ার চলে আসে, আমাদের সাথে ন্যাশনাল টিমের ক্যাম্পিং করে, তাহলে আমি বিশ্বাস করি যে আমরা একটা বড় স্কোয়াড পাবো। যেহেতু আপনি জানেন যে বিগত 3-4 বছর আমরা 12 জন করে যাচ্ছি। আসলে একটা 12 জনের একটা স্কোয়াড হয় না।
একটা ন্যাশনাল টিমের আপনি যদি ট্যুরে যান কমপক্ষে না হলে 18 জন আপনার স্কোয়াডে নিয়ে যেতে হয় ব্যাকআপ সহ। আমাদের যেহেতু ব্যাকআপ নাই, আমরা এখনও তৈরি করতে পারিনি। আমরা চাই যে এবার যে তরুণ উদীয়মান খেলোয়াড় আছে ওরা যদি ওদের যে চেষ্টা ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আমাদের সাথে ক্যাম্পিংয়ে থাকে, আমরা আশাবাদী সামনে আমরা বাংলাদেশকে অনেক সাফল্যের কাছে নিয়ে যেতে পারবো। আমরা ওয়েস্ট এশিয়া কাপের চ্যাম্পিয়ন না হলে রানার্স আপ হতে পারবো। আমাদের ক্যাপ্টেন, বাংলাদেশ টিমের বেসবলের ক্যাপ্টেন শহীদ ভাইয়ের চোখে বাংলাদেশ বেসবল নিয়ে অনেক স্বপ্ন। তিনি শুধু নিজেকে নিয়ে স্বপ্ন দেখেন না, তিনি এই বেসবলকে নিয়ে স্বপ্ন দেখেন, তিনি এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশের নাম খেলার মাধ্যমে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে চান। আমরা শহীদ ভাইয়ের কাছে জানতে চাবো যে আমাদের যে ফুটবল ক্রিকেট যেভাবে জনপ্রিয়, এই বেসবলকে আপনার কি মনে হয় যে আর কত দশক বা কত বছর লাগবে এরকম জনপ্রিয়তা তৈরি করতে, বা সেরকম দিনকে আমরা দেখতে পাবো আদৌ? ফুটবল আর ক্রিকেট কিন্তু হুট করে কিন্তু রাতারাতি বড় টিম বড় খেলা বাংলাদেশে হয়ে ওঠে নাই, একটু স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে। যেহেতু বাংলাদেশে এখন সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে ফুটবল ক্রিকেট। আমরা আশাবাদী যে বাংলাদেশে যেহেতু ফুটবল ক্রিকেট এক সময় এত বড় বিস্তার করতে পারে নাই খেলাটা, এটা যেহেতু আস্তে আস্তে সাফল্য অর্জন করেছে। আমাদের তো আপনি যদি ফুটবল ক্রিকেটের ইভেন্ট দেখেন আর আমাদের ইভেন্ট দেখেন, আমাদের কিন্তু খুব কম সময়ে আমরা এটা গ্রো আপ করে উঠছি। যদি এখানে যদি ভালো একটা ফেডারেশনের সাপোর্ট পাই, আমরা ভালো স্পন্সারদের আমরা সাপোর্ট পাই, তাহলে আমাদের যে এই প্রতি বছরই কিন্তু ট্যুর থাকে, কিন্তু আমাদের যে এই স্পন্সারদের সংকটের কারণে আমরা যেতে পারি না বিভিন্ন দেশে। এই জন্য আমাদের ডেভেলপমেন্টটা এরকম হয়ে ওঠে না। আমরা নিজেদের ভিতরে যতটুকু চেষ্টা করে এই ডেভেলপমেন্টগুলো গড়ে তুলি। আমার বিশ্বাস যে আমরা যদি এই ওয়েস্ট এশিয়া কাপ বাদেও যদি আমরা এই অন্যান্য দেশের সাথে যদি আমরা সিরিজ খেলতে পারি, তাহলে আমাদের আরও বেসবল যে ডেভেলপটা সেটা ভালো হয়ে উঠবে, এবং আমাদের যে প্লেয়াররা তারা মনে করেন যে ইন্টারন্যাশনাল পর্যায়ে আরও ভালো খেলবে। বাংলাদেশের বেসবলের একটা সম্ভাবনাময় একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সেটা বেশি দূর নয়। আপনারা সাক্ষী, আপনারা যদি বেঁচে থাকেন দেখতে পাবেন, আমি যদি বেঁচে থাকি আমিও দেখব। আপনারা জানেন যে ফার্স্ট জেনারেশন যারা আছে তারা কিন্তু কিছু পায় না। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশের বেসবলটাকে একটা গ্রো আপ করে একটা ভালো একটা পর্যায়ে দিয়ে যায়, যাতে পরবর্তী প্রজন্ম যাতে এটা বাংলাদেশের এই যে ফুটবল ক্রিকেটের মতো গড়ে ওঠে। আমরা শহীদ ভাইয়ের কাছে শুনছিলাম আর বেশি দূরে নয়, আমাদের বেসবল এক সময় ক্রিকেট এবং ফুটবলের মতো বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠবেন। বেসবল যদিও আমাদের দেশে জনপ্রিয় না, কিন্তু আমাদের জানা মতে এটি উন্নত বিশ্বের খেলা, এবং উন্নত বিশ্বে এটি কিন্তু খুবই জনপ্রিয়, এবং এই খেলাটি অত্যাধুনিক, খুবই একটি স্মার্ট খেলা, এবং এটাকে বলা হয় যে সভ্য মানুষদের খেলা। সো কোনোভাবে কি বেসবল ক্রিকেটের সাথে সামঞ্জস্য মনে হয়, নাকি কিছুটা আলাদা, বা কি মনে হয়? আমার মনে হয় যে যদি বাংলাদেশে এটা যদি একটা ফেডারেশনের মাধ্যমে যদি বাংলাদেশের যেরকম ক্রিকেটের একটা বিসিবি আছে, তারপর ফুটবলের বাফুফে আছে, ওরকম যদি বেসবল সফটবল একটা ফেডারেশন হয়, যদি ওইখানে যদি আমাদের যদি সরকার কর্তৃক যদি একটা আর্থিক একটা বড় ধরনের মানে ত্রাণ আসে এই বাংলাদেশের বেসবল ডেভেলপের জন্য, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের চেয়েও আমাদের বেসবলের যে সাফল্য এটা অত্যন্ত অনেক সহজ। কারণ ক্রিকেটে বাংলাদেশের এখন বর্তমান অবস্থা বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 9 নাম্বার এখন, বা 10 নাম্বার এরকম ওঠানামা করছে। ফুটবলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে অবস্থা হচ্ছে আপনার 183 বা 84 এরকম, কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ে আমাদের 62, আমরা 62তে আছি বর্তমানে। আমাদের পিছনে অনেক ভালো ভালো বড় বড় দেশ আছে যারা মনে করেন অনেক বছর যাবৎ খেলতেছে, কিন্তু ওদের র্যাঙ্কিং উন্নত করতে পারতেছে না। ওরা কিন্তু ফেডারেশনও আছে, অ্যাসোসিয়েশনও আছে, সরকার কর্তৃক ওরা বেতনভুক্ত। ওরকম যদি হয় আমার মনে হয় যে বাংলাদেশে তাহলে তরুণ যারা আছে নতুন, ওরা আগ্রহ করে বেসবল খেলবে, এবং আমাদের এই বেসবলের যে বাংলাদেশের ভবিষ্যৎ আমি মনে করি উজ্জ্বল। বাংলাদেশের সোনার ছেলেদের হাতে যাই উঠে তাই সোনা হয়ে ফলে যায়। আমরা তাদের হাত ধরে বাংলাদেশের বেসবল আরও এগিয়ে যাবে। এর কারণে আমরা দেখছি যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে, ক্রীড়া অধিদপ্তর থেকে অনেক খেলাধুলাকে যে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে, এবং তাদের ফেডারেশনগুলোর মান উন্নয়নে এবং খেলোয়াড়দের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই আমাদের ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা আশা করি যে আমাদের বেসবলের প্রতি তাদের সুনজর আসবে, আমাদের এখানে অর্থায়ন আসবে, আমাদের ইয়াং প্রজন্মের বেসবলের প্রতি অনেক বেশি আগ্রহ। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি একটি অসম্ভব সুন্দর এবং স্মার্ট খেলা। আমরা এরকম একটা
কিছুই চাই যে বাংলাদেশের সরকারি বা বেসরকারিভাবে যারা আছে বড় বড় স্পন্সরশিপ, যারা বিভিন্ন খেলায় স্পন্সর হয়, তারা যদি আমাদের এই বেসবলের প্রতি আগ্রহ দেখায় এবং স্পন্সর করে, তাহলে আমি মনে হয় না যে আমাদের আর সেই দিন দেখতে হবে যে কবে আমরা বাংলাদেশ টিম আমরা এগিয়ে যাব না, ওরকম কিছু আমাদের দেখা লাগবে না। আমরা এখন যে পর্যায়ে আছি, আমাদের যদি ওরকমভাবে আরও কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি, আমরা বিভিন্ন সিরিজ খেলি, তাহলে আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশের বেসবলের এই আবির্ভাব পড়ে থাকবে এখানে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বাংলাদেশের বেসবল থেকে আমি দুবাই লিগ খেলেছি। সেটা আরও অনেকেই খেলতে পারে। সামনে দুবাই লিগ আছে এই নভেম্বরের 14 তারিখ থেকে ডিসেম্বর 14 তারিখ, 1 মাস। মেবি আমিও ওখানে ডাক পেতে পারি। আবার নতুন 2-1 জন এরকম যে আছে বাংলাদেশের যারা উদীয়মান খেলোয়াড়, তারাও ডাক পেতে পারে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে আমরা দেশ পার হয়ে বিদেশেও বিভিন্ন প্রফেশনাল যে খেলোয়াড় আছে তাদের সাথে আমরা কাঁধ মিলিয়ে খেলছি। আমরা যদি আরেকটু ভালো সাপোর্ট পাই বাংলাদেশের সরকার কর্তৃক, বেসরকার কর্তৃক, তাহলে আমরা আমাদের এই খেলাটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশাবাদী। শুনছিলাম বাংলাদেশের বেসবল টিমের অধিনায়ক শহীদ আহমেদের আমাদের বেসবল সম্পর্কে, বেসবলের ইতিবৃত্তান্ত। ধন্যবাদ শহীদ ভাই।